বলতেছে 1 2 3 4 তারেক জিয়ার মার বলে ইউনুস কি ওর কথা কে মানে? আমি মানি, আমি তো গালাগালি করি, ও কি ভালো ভালো আমার আর ক্ষমতাই ওই পুলিশ পাইব না আমার ধরতে। আমি বিগত 72 ঘন্টা একটা গবেষণা করছি, গবেষণা করার পরে আমার জ্ঞানটা খুলছে। এই জ্ঞানটা আজকে আমি জাতির সামনে বিতরণ করে দিলে ইউনুস সম্পর্কে সবার ভুল ধারণা ভেঙে যাবে। আচ্ছা, আমরা ওনাকে যেভাবে জানি চিনি সেইভাবে না। জি জি, আপনি করুন। হ্যাঁ, আপনারা তারা চিনতেই পারেন নাই, আমি আজকে চিনাই দিতেছি। ঘটনা হলো কি, উনি নিতে পারবে, কিন্তু এখন কথা হলো কি, উনার কাছে যে আমরা চাইতেছি এইটাও বুঝতে হবে, ওই বেচারার দিকটা বুঝতে হবে যে আদৌ কি উনার কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা। এখন ধরেন আমার কাছেই 1 টাকাও নাই, এখন আমার পুলিশের অ্যাপডি আসে আমার বাম দিল যে তুই 10 লাখ টাকা দে, 5 লাখ টাকা দে, মানে আমি কি দিতে পারবো? আচ্ছা, এবার সুন্দর কথা, আমি এবার একটা সুন্দর উদাহরণ দিই আপনাকে। আমার দাদা ডাক্তার আব্দুল গফুর 22 গ্রামের লোকের উনি মাতব্বর ছিল, 22 গ্রাম এবং দীর্ঘদিন। আমি বললাম দাদা এটা তো সম্ভব না, এটা কিভাবে আপনি এত গ্রামের লোক এবং আপনাকে ছাড়া কিছুই বুঝে না, আপনার কোনো পতনও নাই, আপনি মাতব্বর 22 গ্রামের, সব মহল্লা ওখানে বিচার টিচার যদি ফেল করে তো আপনার কাছে আসতেই হবে। বললো যে হ্যাঁ ঠিক আছে রে নাতি, তোর তো কিছু শিখিয়ে দেওয়া উচিত, আমরা মরে যাবো, তুই কি একটু আড্ডা উড্ডা বাদ দিয়ে আমার কাছে কয়েকদিন বইতে পারবি? আমি বললাম হ্যাঁ পারবো। আচ্ছা, বুঝলাম। দেখি ইটালি থেকে একটা গ্রুপ আইছে 20-25 জন, খুব সকালবেলায় আইসা বলতেছে দাদা ওই বারেক মন্ডল অমুক অমুক আমাকে মারছে, চুরি করছে এবং রাইতে চুরি করে, ডাকাতি করে এবং রাহাজানিও করে সারারা। দাদা কয় কেন বদমাইশ, তুই এগুলো আমার বলতে আলি কেন? আর বললি তো বললি, অর্ধেক বললি কেন? ওই শালারা আরো খারাপ কাজ করে, ওরা বলাৎকারও করে, গরু চুরি করে, সব করে। ওটা হলো খানকির পোলা, অগ ই করতে পারবি? মাইরে হাত পা ভাঙিয়ে দিয়ে আমার কাছে চাইতে পারবি? কয় দাদা ওরা তো ডিয়ারিং, মারামারি করতে পারবো না, ওগুলো করতে পারবো না, আপনি বিচার করেন। আমি বিচার করবো, আচ্ছা ঠিক আছে করবো, যেদিন ডাকি এদিন আইবি। গেছে, ওরা যখন শুনছে যে মাদ্দরের কাছে বিচার গেছিল, ওরা আইসে কয় দেখেন শামসু মামসু ওরা এই অপরাধ করছে করিয়া আপনার কাছে বিচার নিয়ে আইসে। মাইরে আইতে পারিস নাই, ওই শালারা হলো চোর, ডাকাত এবং বাটপার। আরে এরকম ভাবে কয়দিন দেখলাম, বললো এরই হলো মূল মন্ত্র, মানে যেই আসে অসুরে সুরে কথা কয়, সব খুশি, অমন করে দাদা ওয়ার, অমন করে দাদা ওয়ার, সবাইকে। ডক্টর ইউনূস জামাত যে বলতেছে শফিকুর রহমান বা ওই যে মাওলা, কি মাওলা শালা পরওয়ারদের নামগুলা কি মাওলা, আচ্ছা যাই হোক, জামাত যে বলতেছে ইউনূস সাহেব আপনারা তো রাখছি, এখন আপনার তো ফিল্ডে কোনো লোক নাই, প্রশাসনও কোনো লোক নাই, আপনার কথা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি শুনবে? ওই সচিবালয়ে উনি শুনবে? আচ্ছা চুপচাপ আপনার যা আখের গোছানো লাগে গোছান, জামাত সম্পর্কে কোনো কথা কিন্তু মিডিয়ায় বলেন না, খবরদার। তখনই সবারে বলতেছে বাবা তোমরা আমার ধর্মবাপ, এটা কি কও তুমি? তোমাকে বিরুদ্ধে আমি কথা বলবো? যাও তোমরা তোমাদের কাজ করো। ঠিক একইভাবে বিএনপি এনসিপি যেই যাইতেছে উঠেঙ্গা না পিটেঙ্গে, এক পাজার নাই সে এই আওয়াজ উঠায়। দেশের বাস্তবিক অবস্থাটা হলো এই ভাই, এটা আমি ইউনূসকে ভুল বুঝছিলাম, কিন্তু সব তথ্য নেওয়ার পরে দেখলাম যারা এখন ওই ইউনূসকে মনে করতেছে যে কিছুই করে না, কিছুই দেয় না, আপনি কি হিজড়ার কাছে সন্তান আশা করেন? তৃতীয় লিঙ্গের লোকের কাছে ইউনূসের কি ক্ষমতা আছে নেওয়া ছাড়া? তার যা লাগবে সে নিবে, কেউ বাধা দিবে না। অ্যাকচুয়ালি উনার দেওয়ার কিছু নাই, নেওয়ার আছে অনেক কিছু, এবং বিদেশিগো দিতে পারবে, বন্দর টন্দর এটা সেটা এগুলো দিতে পারবে, কিন্তু দেশের ভিতরে যে ওর কমান্ডে কিছু হবে এটা সম্ভব না। আমি আপনাকে আরেকটু বলে দিই দেশ কত হতভাগা শুনেন। এখন প্রশাসনের 1 ভাগ নিয়ন্ত্রণ করে বিএনপি, 1 ভাগ নিয়ন্ত্রণ করে জামাত, 1 ভাগ নিয়ন্ত্রণ করে এনসিপি, 3 ভাগ টোটাল হয়ে গেল। আর ডক্টর ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নাই। তবে একটা কাহিনী আপনাকে বলি, ওই আমাদের ওই যে আসিফ ভুঁইয়া আছে না মন্ত্রী, ওনার এটাকে ডক্টর ইউনূস সাহেব বলছিল, কথাটা খুব আমার ছোট ভাই বলছে, নামটা উল্টো রাখলাম, যে তুমি এক উপজেলাতে এত হাজার কোটি টাকা বরাদ্দ দিছ, এটা তো কলঙ্ক হয়ে থাকবো। উনি কি জবাব দিছে জানেন?
বলতে আপনি যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় করছেন ওইদিকে খবর রাখেন, কেউ দখল করলো নাকি, এইদিকে আবার নজর দেন কেন এই মন্ত্রণালয়ের দিকে? ডক্টর ইউনূস বলে আর একটা কোথাও বলে নাই। আর একটা সিন বলি, আর একটা ব্যাপারে একজনরে বলছিল, ওই উপদেষ্টা দুইজনটাই বলছে যে বিএনপি আসছিল তোমাদের তো একটু পদত্যাগ করতে বলে ছাত্র উপদেষ্টা। ওরা উত্তর দিচ্ছে যথা সময়ে আমরা পদত্যাগ করব। আপনি কি আপনার কথা ভুলে গেলেন? আমরা আপনার নিয়োগকর্তা, ফার্দার মানে এগেইন আমাদেরকে পদত্যাগ করার কথা আপনি প্লাস কোন উপদেষ্টা যাতে না বলে এ দায়িত্ব আপনাকে দিলাম। একদম ভিতরের খবর, রিয়াল। বলছে কি ওদের, না 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 আমি তোমাদের সাথে জাস্ট এটা শেয়ার করলাম, বিএনপি মহাসচিব ওরা এসে বলে গেল একটু আগে যে ছাত্র উপদেষ্টা দুজনকে পদত্যাগ করতে বলেন। ওরা বলছে ঠিক আছে আমাকে জানাইলেন ভালো কথা, কিন্তু সব উপদেষ্টাকে বলে দেন আমাদেরকে যেন আর এই কথা না বলে, আমরা যথাসময়ে পদত্যাগ করব। ডক্টর ইউনূস আপনাকে কি দিবে ভাই? এটা হলো রিয়াল কথা। আচ্ছা এবার একটা সুন্দর কথা বলি শুনেন, খালি ডক্টর ইউনূস একটা ধ্বজভঙ্গ লোক, ওরে আইনে আমরা মাথায় বসাই রেছি 84 বছরের একটা বৃদ্ধ, থাকো এবার কাজের কথা বলি। এই দেশটা আপনার আমার সব রাজনৈতিক দলের এই দেশটা, কথা বুঝেন। এখানে যখন বলতেছে 1 2 3 4 তারেক জিয়ার মার, তারেক জিয়া তার নেতাদেরকে বলছে ফুটকি মারলে মারুক, আমার ফুটকি মারা খাবো, তাও কিন্তু ক্ষমতায় যেতে হবে, কোনো কথা বললো না ওদেরকে, খবরদার। কিন্তু তারেক জিয়াকে উচিত ছিল 70% নিয়ন্ত্রণ তারেক জিয়ার এই দেশে এখন লোকজন সব 70% জনবল তার। তারেক জিয়ার এটা বলা উচিত ছিল, এই রিজভি দেখো তো এত বড় স্পর্ধা কার, 1 2 3 4 তারেক জিয়ার পুটকি মার কারা বললো, দেখো ধরো সারা ঝুলাও, এ দায়িত্ব তার। যদি ঝুলাই দিত একটা ভীতি সৃষ্টি আর হইতো, আর কেউ কিছু বলতে পারতো না। আগামী প্রধানমন্ত্রী তারেক জিয়ারই পুটকি মারতেছে, আর আপনি আর আমি কে, আর এদেশের জনগণ কে? এটা আমরা হতভাগা যে 70% লোক নিয়ন্ত্রণ করে এরকম একজন কাপুরুষ। আর শুনেন, বিএনপির একজন লোক বেগম জিয়ার মুক্তির জন্য কথা বলে নাই, একজন লোক, সব ফিটিং খেয়েছিল শেখ হাসিনার সাথে। একমাত্র এই লোকটাকে কাঁদতে দেখছি, তখন আমি গালাগালি করছি ওরে, বেগম জিয়ার জন্য যখন কাঁদে সমাবেশে, বেগম জিয়ার জেলে, এবং শেখ হাসিনাকে ছিল্লে হারিয়েছে মাথা থেকে পা পর্যন্ত 2009 থেকে 16, একমাত্র হলো এই বীর মুক্তিযোদ্ধা। সে যেহেতু একজন মুক্তিযোদ্ধা, ফজলুর রহমান, এবং সে আওয়ামী লীগে ছিল, তাকে স্যাক্রিফাইস করছে, কিছুই বলে নাই। এই 15 বছর যে লোকটা বিএনপির জন্য কাঁদলো, সেই লোকটার বাসার সামনে গিয়ে বলতেছে কি, টিনের চালে কাউয়া ফজু আমার সাউয়া। তারেক জিয়ার এখান থেকে সিগন্যাল দিল, ওরা বহিষ্কার না করলে ওই 1 2 3 4 ফিরে যাবো আমরা। এখন তারেক জিয়া কই তাহলে আবার আমার আচ্ছা এই কর, ফজু বহিষ্কার 3 মাসের জন্য, বাবা তোরা থাম। এই কথাগুলো কেন বলতেছি? এই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সব রাজনৈতিক দলের। ইউনূস কি, ওর কথা কে মানে? আমি মানি, আমি তো গালাগালি করি, ও কি ভালো ভালো আমার, আর ক্ষমতাই ওই পুলিশ পাইবো না আমরা ধরতে। এখন যে কথাটা বলতেছি আপনাকে শুনেন, সব রাজনৈতিক দলের দায়িত্ব আছে, তার মধ্যে 70% দায়িত্ব আছে হলো ইয়ার তারেক জিয়ার। আচ্ছা এখন শুনেন, একজন হুজুর টঙ্গীতে একটা ধর্ষণ মামলার আয়ো মনির একটা তদন্ত রিপোর্ট দিছে, তার মতো করে সে দিছে। এটা এই হুজুরদের পছন্দ হয় নাই। 100 হুজুর এক জায়গাতে হইয়া ওই দারোগারে দৌড়াইয়া নিয়ে একটা হাসপাতালের ভিতরে ঢুকেছে, দারোগারে, মনির দারোগার নাম। তারপরে থানার থেকে খবর পাইয়া 2 গাড়ি পুলিশ আসছে, আসার পরে এই 2 গাড়ি পুলিশও আটকেছে ওরা, কয় মনিরে আমাদের হাতে তুলে দিতে হবে, তোরা কি চাইতে পার পুলিশ আমাকে ওটা খাস, এই বেটা গাড়ি আটকেছে এই 2টেরও। শেষে ডিসি ও কমিশনার ফোন করে অনুরোধ করিয়া যে দেখেন চেক করেন মনির নাই, তাহলে মনির থাকলে কিন্তু ওকে হাতে তুলে দিত পুলিশ। মনির নাই, শুনেন মনির নাই, শুনি যে বাথরুমের পিছনের দিক দিয়ে পালাই গেছিল, বেঁচে গেছে এদের হাত থেকে। আচ্ছা রাখেন, তারপরে হলো কি, পুলিশের অকথ্য গালাগালি করে তো ছাড়লো। আবার দেখি একজন
ওই আরেকজন হুজুর আজকে সকালে ফোন দিছে হলো ওই থানার ওসিরে, ফোন দিয়ে বলতেছে আমি মুফতি অমুক, ওর নামটা আমি ভুলে গেলাম, ভিডিও আছে ভাইরাল, সবাই দেখছে, ভিডিও আছে আমার কাছে, কথাটা শুনেন, এটা সহ্য করা যায়? হ্যালো ওসি সাহেব, আমি অমুক বলছি। ওসি বলতেছে, স্পিকার দিচ্ছে, ভিডিও করতেছে, করে ভিডিও ছাড়ছে। আচ্ছা ওসি সাহেব, ওই যে ডেমি অস্ত্র নিয়ে যে কালকে মিছিল করলো তারা নাকি আপনারা ধরছেন? ওসি বলতেছে জি ধরেছি, সব শোনা যেতে চাই স্পিকারে, জি ধরেছি। কেন ধরলেন? ওটা তো ড্যামি অস্ত্র, এটা জেনুইন অস্ত্র না, আপনি তো ধরতে পারেন না তাকে। এক, দুই নম্বরে হিন্দুরা যখন ওই যে বড় বড় আমদানি মিছিল করে ওদেরকে ধরছেন বা আপনি কি ধরবেন? ওসি বলতেছে ভাই যদি আমার থানা এরিয়াতে হয় আপনি আমাকে তথ্য দিলে ইনশাল্লাহ আমি ধরবো। বলছে সাহেব আপনার গলা কাঁপতেছে কেন? এমনি ভয় নাই, আমি থানায় তো আসতেছি না, আমরা আপনার কাছ থেকে একটু দূরে আছি, আপনি কাঁপাকাপি করেন না। বুঝছি আপনি কাঁপতেছেন, আপনার বড় অফিসার আছে এখানে কেউ? বলছে ডিসি সাহেব আছে। দেন ডিসিরে দেন, ডিসিরে। আচ্ছা ডিসি সাহেব আপনার তো আমাদেরটা খান না এই ডেমি অস্ত্র নিয়ে আপনি ধরলেন যে আমার লোক? বলছে ভাই এটা আরো উপর লেভেলের, অর্ডার টর্ডার আছে। আপনি কোথায়? ডিসিরে বলতেছে আপনি কোথায়? ডিসি চুপ হয়ে গেছে, একটু পরে বলতেছে কেন ভাই আসবেন? আমি তো থানায় আছি, আসেন তাহলে। না আমরা যাবো না, ভয় পেন না, ওই একজন লোক যাবে, পাঠিয়েছি। এরকম অসংখ্য কথা আর কি। এখন কথা হলো কি, এই ভিডিওটা তারেক যে দেখার পরে তার বলা উচিত ছিল এখানে এই দেশটা রক্ষা করার দায়িত্ব তো আমাদেরও। এই ওসিরে কে ধমকায়, ডিসিরে কে ধমকায় দেখতো, আর হাউয়া মাউয়া ছিঁড়ে হালাতো, সোজা হয়ে যেত। কোনো সাউন্ড আছে? এবং রাজনৈতিক নেতাদের দায়িত্ব এখন এগুলো। আচ্ছা এটা গেল, আর একটা শুনেন ঘটনা। ৭৭ বছরের একজন বৃদ্ধ, মাহবুবুর নাম ওনার, বললো ওনাকে অপহরণ করা হয়েছে এবং তো ভাই আমি একটু মূর্খ লোক তো, মানে মাইন্ড করেন না, ওই যে মানে এটার একটা শুদ্ধ বাংলা আছে আর একটা, একটু বলে দেন ভাই ইসমাইল ভাই। সরি আমি খারাপ ভাষা বলছি, বলাৎকার। হুজুরে কিন্তু বলাৎকারের কথা বলে নাই, উনি বলছে ওনার পায়জামা খুলে হাত পা বাঁধা না পাকি করছে। তাহলে দেশের আইন শৃঙ্খলা কোথায় গেছে দেখেন, ওনাকে বলাৎকার করা হয়েছে। এর জন্য আবার একজন এসির নেতৃত্বে একটা টিম গেছে এদেরকে, ওই যে ওই ওর নাম কি আতাউর না কি ভাই, আতাউর রহমান বিক্রমপুরী, মমকাইয়া তারে আমাদেরটা খাস তোরা এই সেই, এই লোকটারে বলাৎকার করছে। কি করছো এতক্ষণ পর্যন্ত? আরো মজার কথা শুনেন, আমি অনলাইনে বলছি, কোনো মিথ্যা না। আমাকে আমার থানার ওসি ফোন দিছে গত সপ্তাহে, বলছে লিডার কই আছেন? আমি বললাম কি ভাই আমি তো পার্টি অফিস পল্টন, আপনার একটু আসতে হবে এখন। আমি কেন? আরে ওই একটা ভেজালে কিছু হুজুর আসতেছে, কিন্তু ওদের একটু মোটিভটা কেমন জানি ভালো না, আপনি একটু কয়েকজন নিয়ে আমার অফিসে আসেন থানায় দ্রুত। থানার ওসি আমাদেরকে ডাকে নিরাপত্তা চাই। তাহলে আপনি যদি 999-এ ফোন করেন কেউ আসতেছে, দেশে পাচ্ছেন, দেশে কোনো আইন শৃঙ্খলা আছে, তাহলে এটা দায়িত্ব কার? দায়িত্বটা তো এখন এই যেসব নেতা 70% নিয়ন্ত্রণ করছে, যে নেতা 30% নিয়ন্ত্রণ করতেছে, এরা তো খালি ওখানে গিয়ে দেখা করতেছে যে ক্ষমতাটা ভোট দিয়ে আমাকে কখন দিবেন আপনি। বাংলাদেশের সব পাবলিক মরে গোয়া মারে চোখা, সেই কথা তো যে ওখানে কেউ বলতেছে না।